মাতৃভাষায় কথা বলা কি এখন অপরাধ? যে ভাষায় একজন ছোট থেকে বড় হয়ে ওঠে, যে ভাষায় কথা বলতে শেখে, সে ভাষায় এখন ভিন রাজ্যে গিয়ে বললে তাদের অপরাধী হতে হচ্ছে, অর্থাৎ তাদের বাংলাদেশি বলা হচ্ছে। বাংলায় কথা বললে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে। এ কোন বাংলায় আছি, এ কোন ভারতে আছি, এ কোন গণতান্ত্রিক অধিকার? একদমই তাই। আজকের এই বিষয়ে আমরা টান 1 ঘন্টা আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি নিবেদিতা। এই মুহূর্তে রয়েছি ইটাহারে। সেই ইটাহার, যেই ইটাহারে কিছুদিন আগে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে তাদের হেনস্থার শিকার হতে হয়েছে। এখানকার মানুষ কি অবস্থায় রয়েছে, এই নিয়েই আজকের আমাদের আলোচনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ভারতীয় জনতা পার্টির সদস্যরা একদিকে, অপরদিকে রয়েছে আমাদের সঙ্গে এবিভিপির ছাত্র সংগঠন সদস্যরা। আমরা কথা বলবো তাদের সাথে এই বিষয়ে, পুরো 1 ঘন্টা আলোচনা করব এবং কি বিষয়গুলি তাদের থেকে তুলে আসছে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই তো জানতে চাইবো, ইটাহারের এখানকার শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে তাদের কেন হেনস্থার মুখে সম্মুখীন হতে হচ্ছে? দেখুন, সেটা সর্বপ্রথমে আমি আপনাদের বাংলার আপন চ্যানেল থেকে যারা এসছেন সকলকে শুভেচ্ছা জানাই, এবং আমাদের এবিভিপি পক্ষ থেকে এসছে এবং তৃণমূল থেকে এসছেন যারা, সকলকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বিষয় হচ্ছে ভিন রাজ্যে গিয়ে হেনস্থা হতে হচ্ছে। তারা প্রথমে দেখুন, আমাদের বাংলায় তো অনবরত ভুয়ো কাগজ দিয়ে সব কিছু চলছে, তাই না? এবং অন্যান্য রাজ্যে সেটা নিখুঁতভাবে যে পরীক্ষা করে সে বাংলায় কথা বলছে তাদের বাংলাদেশি বলা হচ্ছে। এটা স্বাভাবিক, কারণ আমাদের বাংলায় এমন উন্নতি হচ্ছে যে বাংলার মানুষকে প্রতিনিয়ত বাইরে শ্রম খাটতে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে। এখন সেখানে বাংলা আর বাংলাদেশ তো আলাদা। সে তো বাংলাদেশ আলাদাই, কিন্তু সেটা বাংলাতে গিয়ে বাংলার মানুষ, সেখানে বাংলার মানুষ যদি উন্নত হতো তাহলে তারা সব রকমের ভাষা বলতে পারতো বাইরে গিয়ে। তাহলে আজকে আমাদের সঙ্গে তৃণমূলের সদস্যরা রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। ভিন রাজ্যে কথা বলতে গিয়ে, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে, বাংলা কথা বলতে গিয়ে তাদের বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে। এটা শুধুমাত্র চক্রান্ত। মমতা ব্যানার্জির নেতৃত্বে যে বাংলা সরকার আছে, সরকারটা শুধু হেয় প্রতিপন্ন করার জন্য একটা চক্রান্ত, এটা পরিকল্পনা, অন্য কিছু না। এটা বাংলা ভাষায় কথা এভাবেই চলতে থাকলে তাহলে শ্রমিকরা কি করবে? শ্রমিক, আমি যদি বাংলা কথা বলি, আমি যদি ভিন রাজ্যে কাজ করতে যাই, আমি তো পেটে দায়ী আছি, আমি তো বাংলাদেশি না। আমি বাংলা কথা বললেই যদি আমাকে বিজেপি প্রশ্ন উঠছে, পেটের দায়ে এ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কেন যেতে হচ্ছে? এ রাজ্যের কর্মসংস্থান কোথায় আমরা জানবো। একবারও এরা বলছে না যে বাংলাতে আজকে কাজ নেই, তাই জন্য বাংলার কৃষকরা, বাংলার শ্রমিকরা আজকে বাইরের রাজ্যে যাচ্ছে। প্রথম প্রশ্ন তো আসা দরকার, বাইরের রাজ্যে যাবে কেন এত সংখ্যায়? আজকে ইটাহার বিধানসভাতে 30 থেকে 35 হাজার শ্রমিক তারা বাইরের রাজ্যে কাজ করছে, তার কোনো উত্তর আছে? এদের কাছে কোনো উত্তর নেই। এরা এত বাংলা ভাষা প্রেমী, তাহলে বাংলা ভাষার জন্য লড়াই করতে গিয়ে রাজেশ তাপসকে ইসলামপুরের দাড়িভিটে হত্যা হতে হলো কেন? আচ্ছা, আপনি বলছেন এনারা বাংলাদেশ প্রেমী, বাংলা ভাষা প্রেমী, আপনি বাংলা ভাষা প্রেমী? আমি বাংলাদেশ প্রেমী একবারও বলিনি। আমি বলেছি এরা যদি এতই বাংলা ভাষা প্রেমী হয়, আপনি প্রেমী নন? অবশ্যই আমি বাংলা ভাষা প্রেমী, তাই জন্য রাজেশ তাপসকে বুকে আগলে রাখি। আমরা বলি রাজেশ তাপসের রক্ত হবে না কেউ ব্যর্থ। এরা একবারও রাজেশ তাপসকে নিয়ে কোনো কথা বলেছে? এরা রাজেশ তাপসের বিচার চেয়েছে? আজও রাজেশ তাপস বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে, আর এরা বারবার বাংলার মানুষকে কাঁদায়। এরা বাংলার মানুষকে হাসাতে জানে না। বাংলার মানুষকে কাঁদাচ্ছে তৃণমূল, এবিভিপি সদস্যরা। সর্বোপরি মিথ্যা কথা। বাংলা এখন আগের থেকে অনেক উন্নত, এখন অনেক কাজের সুযোগ হয়েছে। সেই জন্য ইটাহারের যারা শ্রমিকরা হেনস্থার শিকার হতে হচ্ছে। ওইটা কথা না, ওইটা কিছু তো লোক আছেই যারা হয়তো কর্মসূত্রে ওরা অনেক দিন ধরে আছে, এখন ওরা পরিবার নিয়ে আছে ওখানে, কিন্তু কাজের এখন অনেক উৎস হয়েছে। কি উৎস হয়েছে? যেমন বিভিন্ন শিল্প কারখানা গেছে। কোন শিল্প কারখানা? দক্ষিণবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে অনেক শিল্প। উত্তরবঙ্গে কি হবে? উত্তরবঙ্গে আমাদের ইটাহারে কিছুদিনের মধ্যে একটা পার্ক হবে। একটা পার্ক দিয়ে পুরো ইটাহার? অনেক কিছু, আস্তে আস্তে তো একেবারেই হবে না। আমাদের যে 15 বছর, তাহলে কি 15 বছর আসতে বলছি, আমাদের ইটাহারে যে মানবিক বিধায়ক যেভাবে ইটাহারকে উন্নয়নে সাজিয়ে তুলছে, আগামী দিনে ইটাহারের মানুষকে কোথাও যেতে হবে না। আমি একদম একটা করে হচ্ছে পার্ক হচ্ছে ইটাহারের। পার্কের মাধ্যমে প্রচুর চাকরি হবে, এটা যে কার ধারণা ভগবান জানে। কারণ এদের চাকরি সম্বন্ধে আইডিয়া নেই তো, এরা তো কোনোদিন চাকরি দেয়নি, এরা তো বারবার চাকরি বিক্রি করেছে, তাই জন্য এদের চাকরি সম্বন্ধে কোনো আইডিয়া নেই। একটা শিক্ষিত ছেলে শিল্প মহিলাদের থেকে একটা পার্ক হবে, সেই পার্কে কত চাকরি দেওয়া হবে? সেই পার্কে এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ পড়াশোনা গ্রহণ করে, শিক্ষা গ্রহণ করে, অশ্বনিম্ন হবে,
অশ্বডিম্ব, পার্কে হবে অশ্বডিম্ব। তার কারণ একটা পার্কে আমরা জানি পার্কের প্রয়োজনীয়তা আছে, সেখানে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয় না। সেখানে আমাদের বয়স্ক থেকে ছোট এবং যারা মানে বিজেপি দূর হটাও, বিজেপি দূর হটাও, আসতে পারবে না, বিজেপি দূর হটাও, দূর হটাও। কি হবে ওই পার্কে, কি হবে পার্কে, কি হবে? পার্কে আমি বলছি না, আমি শুধু পার্কে একটা উদাহরণস্বরূপ বললাম। আগামী দিনে মুশারফদার নেতৃত্বে আমূল পরিবর্তন ইটাহারে। আমি আপনাকে কতদিন সময় লাগবে? যতদিন আমাদের সময় লাগে, আমি সময়ের কথাটা বলছি। আগামী দিনে সেই যতদিন সময় লাগবে ততদিন হেনস্থা হতে হবে। হেনস্থা তো এক সরকার করছে, রাজস্থান সরকার, বিজেপি সরকার করছে, গুজরাটের সরকার করছে, আমাদের সরকার করছে, কি কোনো বাইরে কাজ হেনস্থা বিজেপি সরকার হেনস্থা করছে, বারবার বলছে বিজেপি শাসিত যে রাজ্যগুলি রয়েছে সেখানে হেনস্থা হচ্ছে তৃণমূলে। আরে পশ্চিমবঙ্গে বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় হেনস্থা করছে, এরা আবার ভিন রাজ্যের কথা তোলে। আজকে আপনি তো একটু আগে দেখলেন, এরা যুক্তি দিয়ে তর্ক দিয়ে কিছু বোঝাতে পারে না, তাই জন্য যখন পারছে না তখন জিন্দাবাদ জিন্দাবাদ করা আরম্ভ করেছে। এই হচ্ছে এদের সংস্কৃতি। বলছে ওনারা বলছে বিজেপি শাসিত যেসব রাজ্যগুলি রয়েছে সেখানে নাকি হেনস্থা হতে হচ্ছে। বিজেপি শাসিত রাজ্য আছে, সেই সমস্ত রাজ্য দিয়েই রাজ্যের বিধায়ক এবং রাজ্যের এমপিরা দিল্লিতে যাতায়াত করেন। একজন এমপিকে দেখান যে তারা কোথাও হেনস্থা হয়েছে বিজেপি রাজ্যে। আমরা চ্যালেঞ্জ করে বলছি, বিজেপি এরকম সংগঠনমূলক রাজনীতি করে না। বিজেপির মন বড়, সারা দেশ পরিচালনায় বিজেপি কোন তৃণমূলের বিধায়ক এবং এমপিকে দিল্লি যাওয়ার কোন রাস্তায় কোনোদিন তাদের বাধাপ্রাপ্ত হতে হয়নি। তাহলে ইটাহারের শ্রমিকদের সাথে কি হলো? ইটাহারের শ্রমিক যারা গিয়েছিলেন ভিন রাজ্যে, হয়তোবা আমি তো সেখানে প্রস্তুত ছিলাম না বা আমি ভিজিটও করিনি, হয়তোবা তাদের জাল নথি থাকার জন্য 300 জনের জাল নথি, যাদের নেই তাদেরকে তো যাদের তো তাদের ছেড়ে দিয়েছে, ইমিডিয়েট তদন্ত করে ছেড়ে দিয়েছে। কোনো আর বিকল্প পদ্ধতি তাদের আটকে রাখছে। 2 নম্বরই এখানেই তো তৈরি হয়, যা ভুয়ো কাগজ এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে, আর পশ্চিমবঙ্গ থেকে যারা গেছে তাদের কাছে যে ভুয়ো থাকবে না তার কোন প্রমাণ আছে? সেই জন্য তাদের প্রমাণ দেখার জন্য। আর দ্বিতীয় নম্বর এখন সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, সাধারণ শ্রমিকরা তারা বাংলা কথা বলতে ভয় পাচ্ছে। বিদেশে গিয়ে কিংবা ভিন রাজ্যে গিয়ে তারা বাংলা কথা বলতে ভয় পাচ্ছে, কারণ তাদেরকে বাংলাদেশে আখ্যা দেওয়া হচ্ছে। এই বিষয়টা কি করছে তৃণমূল? ব্যাপারটা হচ্ছে, বিজেপি তো একটা সাম্প্রদায়িক দল। পশ্চিমবাংলার মানুষ বাংলা ভাষায় কথা বলে, এবং পশ্চিমবাংলায় বিজেপি নানা রকম চক্রান্ত করেও তারা কোনো রাস্তা দিয়ে ক্ষমতায় আসতে পারেনি। এটা একটা প্রতিহিংসামূলক রাজনীতি। বিশেষ করে মুসলিমরা যারা বিদেশে আমাদের পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যায়, তাদেরকে ভাষার কারণে হেনস্থা করার জন্য, বাংলাকে বিপদে ফেলার জন্য এরা একটা ষড়যন্ত্র করে কিছু মানুষকে বাংলাদেশি হিসাবে আখ্যা দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠায়। কেন আখ্যা দেওয়া কেন হচ্ছে, প্রশ্নটা এটাই। সাম্প্রদায়িক, ওরা তো মানে বিজেপি মানে তো সাম্প্রদায়িক দল, যারা বাংলায় তারা নানা রকম চক্রান্ত করে ক্ষমতায় আসতে পারছে না। বলছে বিজেপি সাম্প্রদায়িক দল। সাম্প্রদায়িক দল, বিজেপি যদি সাম্প্রদায়িক দল হতো তাহলে বিজেপি রাজ্য সরকারগুলো সবাইকে নিয়ে চলছে। একটু ভালো করে দেখতে বলবেন তার প্রতিছবিটা। বিজেপি সাম্প্রদায়িক দল বলছে তো তৃণমূল। বিজেপি প্রমাণ করে দেখিয়েছে বিগত দিনে। বিজেপি কি প্রমাণ করেছে? আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম আজাদকে বিজেপি রাষ্ট্রপতির আসনে বসিয়েছে। বিজেপি প্রমাণ করে দেখিয়েছে। নাজমা হেফাতুল্লাহ, শাহনাজ আলম, মুক্তার আব্বাস নাকভি, এরা কারা? ইউসুফ পাঠান, উনি পরিসংখ্যানটাই জানেন না। আবুল কালাম আজাদ বিজেপিরা বসায়নি। আবুল কালাম আজাদকে ইউপিএ সরকার বসিয়েছিল, সেখানে কংগ্রেস ছিল। হ্যাঁ, তারা বসিয়েছিল রাষ্ট্রপতির আসনে। ইউসুফ পাঠান তো আমাদের তৃণমূল থেকে বিধায়ক হয়েছেন। ইউসুফ পাঠান তো বিজেপি বিধায়ক হয়েছেন নাকি? সাংসদ হয়েছেন ইউসুফ পাঠান, তৃণমূল থেকে হয়েছেন তিনি। বিজেপি শুধু মানে মুসলিম বিরোধী বা হিন্দু বিরোধী এটা নয়, নাই। বিজেপি সরাসরি বাঙালি বিরোধী, কারণ তারা হিন্দু মুসলিম দেখে না। যারা বাংলা ভাষায় কথা বলে তাদের বিরুদ্ধে
গোটা দেশব্যাপী একটা স্টেপ নিচ্ছে। আজকে উড়িষ্যায় যান, আজকে বিহারে যান, আজকে রাজস্থানে যান, যারা বাংলা ভাষায় কথা বলে সেই বাংলা ভাষার বিরোধী, এরা বাঙালি বিরোধী, এবং এই বিজেপিকে বাংলা থেকে উৎখাত করে দেওয়া উচিত, ওদের জায়গা দেওয়া উচিত নয়। এই কারণে তারা বাংলা বলছে বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী। বাংলা ভাষা বিরোধী এদের মুখে মানায় না। কারণ প্রথম কথা, বাংলা শিক্ষক চাইতে গিয়ে এরা রাজেশ তাপসকে হত্যা করেছিল, বিচার পেয়েছে। আজও তাদের দেহ আজও পোড়ানো সম্ভব হয়নি, সৎকার করা হয়নি। এরা বলে অমুকে বাংলা বিরোধী। আমি জানি না কে বাংলা বিরোধী, কিন্তু তৃণমূল কংগ্রেস সবচেয়ে বড় বাংলা বিরোধী। কারণ এই বাংলাকে এরা শেষ করে দিয়েছে। আজকে বাংলার নারীরা সুরক্ষিত না, বাংলার বেকাররা কাজ পায় না, বাংলায় শিক্ষা বিক্রি হয়, তাহলে এরা সবচেয়ে বড় বাংলা বিরোধী। আমি জানি না আর কে বড় বিরোধী, কিন্তু এদের মতো বিরোধী কেউ নেই। আমাদের সঙ্গে ইতিমধ্যে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা যোগদান করে তাদের থেকে জানতে চাইবো, বারবার আপনাদেরকে কটাক্ষ করা হচ্ছে এবিভিপির পক্ষ থেকে একাধিক অভিযোগ। শুনুন, বিজেপি তো একটা সাম্প্রদায়িক দল, তারা সর্বদা সাম্প্রদায়িক উপর বিশ্বাসী। কিন্তু আমরা যারা পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে সর্বদা আমরা চলি। আমরা দিদির আদর্শকে পাথেয় করে আজকে বিজেপির বিধায়করা ধর্ষণে যুক্ত, এবং বিজেপি উগ্র সাম্প্রদায়িক কথা বলেন, তার জন্য দল তাদের বিধায়কদের সাসপেন্ড করেন। এটাই হচ্ছে বিজেপি দলের আসল চরিত্র। বিজেপির নেতারা কি কুকীর্তি করেন, তাদের মহিলা নেত্রীরা সর্বভারতীয় টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন যে তারা কি কর্ম করেন সর্বভারতীয় স্তরে, এবং মহিলাদের নিয়ে তারা তাদের দলে কি কাণ্ড করেন, এটা আমাদের বক্তব্য নয়, এটা বিজেপির। আচ্ছা, আপনি বললেন, বিজেপির কথা বললেন আপনি, সেক্ষেত্রে তো তৃণমূলও বারবার মন্তব্য দিয়েছে, তৃণমূলকে বারবার সাসপেন্ড করা। শুনতে পারি, বলুন আরেকবার বলুন। তৃণমূলের যারা নেতৃত্বরা রয়েছে তাদেরও তো দল থেকে সাসপেন্ড করা হয়েছে, তারাও তো কসবা ঘটনা নিয়ে একাধিক মন্তব্য করে। না, তৃণমূলের নেতারা সাসপেন্ডেড হয় ডিসিপ্লিন ব্রেক করার জন্য। তৃণমূল এমন একটা ডিসিপ্লিন দল, যেই দলে কেউ ডিসিপ্লিন ব্রেক করলে। মদন মিত্র যে বলেছেন ওই মহিলাটি একা কেন গেছে, বান্ধবীকে নিয়ে যেত, এটা কোথাকার ডিসিপ্লিন? এটা আমাদের ডিসিপ্লিন মেনটেন করা হয়। ডিসিপ্লিন যদি ব্রেক করে তাহলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়। আর বিজেপির বিধায়কদের, বিজেপির নেতাদের ধর্ষণ কাণ্ডে, এবং যেখানে গুজরাটে যেখানে বিলকিস বানুর হত্যাকাণ্ড, ধর্ষণ মামলায় যারা জড়িত, তাদেরকে ফুলের মালা দিয়ে তাদের সাদর অভ্যর্থনা জানানো হয়। এটাই বিলকিস বানুর ধর্ষণ কাণ্ড, তারা অনুব্রত মণ্ডলকে বহিষ্কার করা হচ্ছে। তাহলে তারা কি ভুলে আছেন কসবা? ওনাদের কাছে আর কোনো বলার ভাষা নেই। পার্ক স্ট্রিট থেকে ল কলেজ এত ধর্ষণ হয়েছে, মাননীয়কে বলতে বাধ্য হয়েছে, ধর্ষণের রেট বেঁধে দিয়েছেন উনি, যে পুরোপুরি ধর্ষণ হলে 40,000, অর্ধেক ধর্ষণ হলে 15,000, এইভাবে মাননীয়কে বাধ্য হয়ে রেট বাঁধতে হয়েছে। ওনারা তো বলছে ছোট্ট ঘটনা, তৃণমূল তো বলছে ছোট্ট ঘটনা। হ্যাঁ, তৃণমূল তো তাই বলবে। ছোট্ট ঘটনা বলেই মনে হবে। যেদিন নিজে রেপ হবে, যেদিন নিজে মমতা ব্যানার্জি নিজে রেপ হবে, সেদিন নিজে বলতে পারবে যে হ্যাঁ এটা ছোট্ট ঘটনা। কত ধর্ষকের রেট, কত একটা মহিলার রেট, একেবারে এবিভিপি। আসি, তৃণমূল তো বলছে ছোট্ট ঘটনা। এদের এটা স্বভাব। প্রথম কথা হচ্ছে, এদেরকে বাংলার যদি দর্শন, বাংলার বেকারত্ব নিয়ে এদেরকে কথা বলা হয়, তখন এরা ভারত দর্শন করতে বেরোয়। আগে নিজের ঘরটা সামলাক। আমরা বারবার বলে এসেছি, নিজের বাড়িতে জল নেই, পাশের বাড়ির পিপাসা মেটাতে ব্যস্ত এরা, এদের স্বভাব। নিজের বাড়িতে জল নেই, পাশের বাড়ির পিপাসা কেন মেটাবে? নিশ্চয় জানেন, বিজেপির বর্তমান যিনি আগে রাজ্য সভাপতি হয়েছেন মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, প্রথমে ওনাকে আমরা অভিনন্দন জানাই। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে ওরা আজকে বিজেপির নারী সুরক্ষার কথা বলছে। বিজেপির যে বর্তমান রাজ্য সভাপতি, উনার বিজেপির একাধিক নারীর সঙ্গে ঘনিষ্ঠতম সম্পর্ক, পদ পদবি দেওয়ার নাম করে তিনি অনেক নারীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছেন, এবং কি তিনি অঘোষিত শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক মন্তব্য করছেন। আজ তিনি বিজেপি রাজ্য সভাপতি যোগ দিচ্ছে। প্রথম কথা হচ্ছে, এদের ন্যূনতম লজ্জাটুকুন নেই। এরা এর সম্বন্ধে মিথ্যাচার করছে, অভিযোগ তুলছে, অভিযোগ থাকতে পারে, কিন্তু দেখতে হবে এই মানুষগুলো বাংলাতেই এদের বাড়ি, কিন্তু
কিন্তু বাংলাতে এদের বাড়ি, কিন্তু এই পুলিশ প্রশাসন অনুব্রত মণ্ডলের কাছে মা বোনের গালি ছাড়া কিছু খেতে পারে না, তাই জন্য এরা এদের বিরুদ্ধে পদক্ষেপ নেই। আরে যদি কেউ ধর্ষণ করে থাকে, যদি কেউ নারী নির্যাতন করে থাকে, সে যত বড়ই হোক না কেন, পুলিশ প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? আর এইখানে একটা পর্যায়ে আপনারা দেখলেন এদের ভদ্রতা কতটুকু। কি বলছিলেন আপনি, এবার বলুন। ওই যে বিজেপির যে বলছে না নারী সুরক্ষা আছে, ভালো করে শুনিয়ে দেবে, লাউড স্পিকার শুনিয়ে দেবে তার কুকীর্তি কি, তারা নারী সুরক্ষার কথা আমাদেরকে বলবে। আমরা যেটা বলতে চাইছি আর কি, আমরা যেটা বলতে চাইছি যে কার্তিক মহারাজের মতো মানুষ যে সরাসরি বিজেপির কথা বলেন, সেই কার্তিক মহারাজের বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগ উঠেছে, বিজেপি কিন্তু একটা কথা কিন্তু বলেনি। আমাদের যারা তৃণমূলের যারা অন্যায় করেছে তাদের কিন্তু কার্তিক মহারাজকে তাহলে গ্রেফতার, রাজ্য পুলিশ গ্রেফতার কেন করছে? রাজ্য পুলিশকে গ্রেপ্তার করছে না, তো সুরক্ষা কবচ, ওদের বিজেপির সুরক্ষা কবচ আছে তো। হ্যাঁ, আজকে শুভেন্দু অধিকারী যেটা বলছে, সরাসরি বলছে যদি 2026-এ কোনো মাইনরিটি অর্থাৎ মুসলমান এখানটা এমএলএ আসে, তাদেরকে চ্যাংদলা করে বের করে দেওয়া হবে। এতে আমরা জানি যে বাংলা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী, এটা বাংলা, এখানে হিন্দু মুসলমানের পরম্পরায় আমরা একসঙ্গে বসবাস করি, কিন্তু একাধিক অভিযোগ তুলছে, বলছে বিজেপির নেতারা বিভিন্ন নারী নির্যাতনের সঙ্গে যুক্ত। কার্তিক মহারাজের কথাও তারা প্রসঙ্গ তুলে ওনাদের একটা প্রমাণ দেখাক, ওনাদের আগে বলুন আরজি করে কি হলো, আজ পর্যন্ত বাংলার মানুষ কেন বিচার পেল না? এই বিচার না পাওয়ায় সার্টিফিকেট পেয়ে যাচ্ছে ধর্ষকরা, একের পর এক সার্টিফিকেট পাচ্ছে, যার জন্য আজকে আবার কিছুদিন আগে ল কলেজের তাদেরই দলের এক মেয়েকে ধর্ষণ হতে হচ্ছে। তাদের জিজ্ঞেস করুন ল কলেজের আজকে ধর্ষণ হতে হলো কেন, তার উৎস কোথায়, কোথা থেকে আসছে এই ধর্ষকরা? কেন মমতা ব্যানার্জি তাদের আজ পর্যন্ত কোন ধর্ষককারীকে শাস্তি দিল না? কি শাস্তি দিয়েছে তাদের কাছে বলুন যে তৃণমূলের বর্তমানে সাসপেন্ডেড রাজন্য হালদার, তিনি আজকে কি বলছেন আপনারা শুনুন, তৃণমূলের যারা আছে তারা শুনুন, তারা কি বলছে। প্রত্যেকটা কলেজে এরকম মনোজিৎ মিশ্রের মতো ধর্ষকরা প্রতিটা কলেজে বিচরণ করছে, এটা আমরা বলিনি, রাজন্য হালদার বলছে। কি বলবে, একের পর এক অভিযোগ। আমি একটা জিনিস কোট করছি, কিছুক্ষণ আগে এনারা বলেছিলেন এনাদের পার্টিতে নাকি গণতন্ত্র আছে। যারা কলেজ ক্যাম্পাসে ভোট হতে দেয় না, যারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে, যারা পঞ্চায়েতে ভোট হতে দেয় না, যারা বিধানসভাতে ভোট হতে দেয় না, এদের পার্টিতে গণতন্ত্র আছে, এটা আমাদেরকে ভাবতে। হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হোক। বিদ্যার্থী পরিষদের দীর্ঘদিন ধরে দাবি যে কলেজ ক্যাম্পাসে বা ইউনিভার্সিটির ক্যাম্পাসে ইউনিয়ন রুম বন্ধ করতে হবে, আর হাইকোর্ট আজকে সেটাতে শিলমোহর দিয়েছে, তাও এদের লজ্জা হয়নি, তাও এরা ছাত্র ভোট করাবে না। ছাত্র ভোট কি আদতে হবে? কারণ আজ তো ইউনিয়ন রুম বন্ধ করে দিল হাইকোর্টের নির্দেশ। অবশ্যই ছাত্র ভোট হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সর্বদা গণতন্ত্রে বিশ্বাস করেন, তিনি গণতান্ত্রিকভাবে ক্ষমতা এসেছেন বিভিন্ন লড়াই আন্দোলনে। ছাত্র ভোট লাস্ট কবে হয়েছিল সেটার প্রশ্নের উত্তর দিতে হবে। আসল কথা, আপনারা ল্যাম্প পোস্টের কাছে কোনোদিন দাবি জানাতে পারবেন না। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী ব্রাত্য বসু মহাশয় তিনি সুস্পষ্ট করেছেন যে আর কিছুদিনের মধ্যে কবে সেই কিছুদিন কবে একদম আর কিছুদিনের মধ্যে আমাদের কলেজে একদম ছাত্র ভোট আসন্ন। এটা একদম আমাদের উদ্বোধন পক্ষ থেকে, আমাদের শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে কিছুদিন সেই কিছুদিনের উত্তর কবে? বাংলায় একটা কথা আছে, ডান হাত বাম হাত অজুহাত। এরা হচ্ছে অজুহাতের অনুসারী, এরা ডান হাত আর বাম হাতের অনুসারী না। যদি কলেজ ভোট করতে এত ভয় কেন? কারণ আমরা বারবার বলি এই ক্রিমিনালগুলো দে আর নট বর্ন ক্রিমিনাল, দে আর মেড। এই তৃণমূল সরকার এদেরকে ক্রিমিনাল বানিয়েছে। কি বলছে ছাত্র নির্বাচন কবে হবে? বলছে কিছুদিন, আর কত কিছুদিন না, ছাত্র নির্বাচন তো আমাদের করতে কোনো আপত্তি নেই, তারপর তার পরিকাঠামো ব্যবস্থা চলছে, ছাত্র নির্বাচন ভোট হবে। নির্বাচন তো আমরা আজকে তো ওদের দাঁড়াবার লোকই নেই দাঁড়াবার, বলছে দাঁড়াবার লোকই নেই। আপনাদের দাঁড়াবার লোকই নেই, দাঁড়াবার লোকই নেই। আমাদের দাঁড়ানোর লোক আছে কি নেই সেটা ছাত্র ভোট করুক না। তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ প্রত্যেকটা ক্যাম্পাস থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। প্রত্যেকটা ছাত্রছাত্রী বুকে মন বানিয়ে নিয়েছে যে এবার এদের কাছ থেকে পরিত্রাণ চায়, কিন্তু ছাত্র ভোট যে হবে তাদের যে পরিত্রাণের সুযোগ, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগটুকু এরা কেড়ে নিয়েছে। এদের মতো নির্লজ্জ দল আজ পর্যন্ত পৃথিবীর বুকে আসেনি। প্রশ্নে আসবো, ছাত্র নির্বাচন কবে হবে? বলছে তৃণমূলের পক্ষ থেকে বলছে নির্বাচন করার
শিক্ষক সমিতির ভোট ছিল, সেই ভোট ওঠেনি। যেদিন ভোট সেই দিন হঠাৎ ঘোষণা করছে ভোট হবে না। কারণ কি উত্তর জানা আছে তাদের? বলুন তো কেন ভোটগুলো হচ্ছে না? পাশের ওকে দম আছে? পাশের বিধানসভা হরিরামপুর, হচ্ছে না? পাশের বিধানসভা হরিরামপুর বিধানসভা, সেখানে প্রতি বছর সুষ্ঠুভাবে ভোট হতো। আমি সেই কলেজের একজন নির্বাচিত প্রতিনিধি ছিলাম এবং প্রতি বছর এখন কেন হচ্ছে না? সব থেকে বেশি ভোটে জিততাম। কিন্তু এই সরকার আসার পর থেকে শুধু হরিরামপুর নয়, ইটাহার নয়, সমস্ত রাজ্যব্যাপী কলেজগুলো এবং এই যে সিন্ডিকেট, দাদাগিরি রাজ, এগুলোর জন্য একদম তাই। তার কারণ বকলমে তাদেরকে চেয়ারটা আঁকড়ে ধরে রাখতে হবে। একেবারে ব কলমে চেয়ার ধরতে হবে, সিন্ডিকেট রাজ, দাদাগিরি রাজ। শোনেন, এরা বলেছিল 2400 বলেছিল পশ্চিমবাংলায় লোকসভা ভোটে এরা 200 পার করবে কি 300 পার করবে, তার রেজাল্ট আপনারা পেয়েছেন। এরা পশ্চিমবাংলা 21 সালেও বলেছিল যে আমরা এবার ক্ষমতায় চলে আসছি। এরা স্বপ্নই দেখতে ভালোবাসে, স্বপ্নই দেখুক। পশ্চিমবাংলার মানুষ উন্নয়নের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 72টি প্রকল্প, ওনারা যেটা দাবি করছেন, অল ইন্ডিয়া বেসে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তৃতীয় বৃহত্তম দল, আর বিজেপির কাছে আমাদের রাজনীতি শিখতে হবে না। আপনারা নিশ্চয় জানেন যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনার হাতে এখনো গোধরা কাণ্ডের রক্তের দাগ লেগে আছে, সাধারণ মানুষের রক্তের দাগ লেগে আছে। ওদের নীতি আদর্শে তৃণমূল কংগ্রেস রাজনীতি করে না। তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নীতি আদর্শে রাজনীতি করে। ছাত্র, যুব, মাদার, মহিলা, আমরা দিদির আদর্শে চলি। আমরা দিদির দেখানো পথকে পাথেয় করেই আমরা রাজনীতি করি। একেবারে দিদির পথে চলেন, অথচ দিদির রাজ্যে দিদিরাই সুরক্ষিত নয়। কি বললাম বুঝলাম না? দিদির রাজ্যে দিদি বোনেরাই সুরক্ষিত নয়। অবশ্যই দিদি বোনেরা সুরক্ষিত। যেগুলো আমাদের বিভ্রান্তকর ঘটনা ঘটছে তৃণমূল কংগ্রেস কোনোদিনও সমর্থন করেনি। লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা, লক্ষ্মী বিক্রি 10 লাখ টাকা, আর্যভট্ট শূন্য এদের হচ্ছে বিরাজমান করেছে। তার জন্য এরা কলেজ ভোটে এত ভয়। আর এরা যে বললো না উন্নতির কথা, উন্নতি একদম জলে থই থই। ঘাটাল মাস্টার প্ল্যান একেবারে জলে থই থই। ঘাটাল মাস্টার প্ল্যানে এত উন্নতি হয়েছে যে সেখানকার মানুষজন একদম ভেসে যাচ্ছে, ভেসে উন্নয়নের জোরে ভেসে যাচ্ছে। এদের লজ্জা করে না। আমার কথা, এদেরকে নিয়ে আমাদের আফসোস হয়। এরা এমন এক নেত্রীর জিন্দাবাদ জিন্দাবাদ করে যিনি পয়সা দিয়ে মৃত্যু কিনতে চায়, যিনি বলেন যে এরকম সর্দি কাশি হয় সেরকম ধর্ষণ হয়, যিনি বলেন ধর্ষণ একটি ছোট্ট ঘটনা, যার ভাইয়েরা পুলিশকে মা বোন তুলে গালি দেয়। আপনি একজন মহিলা, আপনি দায়িত্ব নিয়ে বলুন তো অনুব্রত মণ্ডলের ওই যে পুরো রেকর্ডিংটা আপনি শুনতে পেরেছিলেন? আপনার কিছুক্ষণ আচ্ছা তাই অডিও, যা ইচ্ছা তাই। গা ঘিনঘিন করেনি, কিন্তু এদের গা ঘিনঘিন করে না। কারণ হাওয়াই চটি পূজা ওনারা তো বলছে দিদির আদর্শ, ওনারা বলছে দিদির আদর্শ দেখি, দিদির আদর্শ মেনে চলি, অথচ দিদির রাজ্যে দিদি বোনেরাই সুরক্ষিত নয়। একদমই তাই। দেখুন ওনারা বলছে যে আজকে ওনাদের প্রশ্ন করুন যে এই যে ধর্ষণ লীলা, এতগুলো ধর্ষণ, কামধুনি থেকে শুরু করে আপনার মাম্পি সিং থেকে শুরু করে ডলি বর্মন থেকে শুরু করে এই যে আরজিকর হলো, হ্যাঁ কসবাতে রিসেন্ট চলছে, এখনো পর্যন্ত দোষীরা শাস্তি ঘোষণা হয়নি, এখনো ঘোষণা হয়নি। এরা বলছে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পায়, বাংলার মানুষ সেই লক্ষ্মীর ভান্ডার তৃণমূল কংগ্রেসের সরকার চলছে। তৃণমূলের এই যুবক ভাইয়েরা এরা ভোট দিয়ে জিতিয়েছে। একটা সার্ভে করুন তো, তৃণমূলের যুবক ভাইদের মধ্যে কতজন জীবনে প্রতিষ্ঠিত হয়েছে? একজনও হয়নি, একজনও হয়নি। কারণ এদের বাবা মার টাকা নাই, এদের বাবা মার টাকা নেই, এদের বাবা মার টাকা নেই বলে এরাও চাকরিটা পায়নি। কিন্তু প্রাণ ভয়ে সোশ্যালের টাকা যাতে মারতে পারে, যাতে সিন্ডিকেটরা চলতে পারে, যাতে দাদাগিরি চলতে পারে, তার জন্য এরা গলা পাঠায়। এরা বুঝে না যে এই ব্যাপারটা সমসাময়িক, দুদিন পরে এই জিনিসটা থাকবে না। 26 সাল সেটা পরিবর্তন করবে। তৃণমূল আসছে টাকা মারার জন্য, এমনটা অভিযোগ করলো। কি বলে? করতে দিচ্ছে না টাকা মারা। কতজন প্রতিষ্ঠিত হয়েছে? 10 বছর একক ক্ষমতায় ছিল নরেন্দ্র মোদী সরকার। 10 বছরে 20 কোটি চাকরি দেওয়ার কথা, প্লাস 18 কোটি গেল। 38 কোটি চাকরিকে কোথায় প্রতিষ্ঠিত করেছে? মঙ্গল গ্রহে? এই বেঈমান নরেন্দ্র মোদী। ওনারা যেটা আরজিকর তুলছেন, আরজিকরের কথা বলছেন না, আরজি কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন হস্তক্ষেপ করেছিলেন 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হয়েছিল কিন্তু। তথ্য লোপাট করে, তথ্য লোপাট। হ্যাঁ, তো এরা বললো যে না, তথ্য লোপাট করে, পুলিশ তথ্য লোপাট করে অ্যারেস্ট করে। না কোনো তথ্য লোপাট হয়নি। তথ্য লোপাট আপনি দেখেননি? তথ্য লোপাট করে থাকে তাহলে
সিবিআই দিল তো, সিবিআই সেটা প্রমাণ করে দিয়েছে, তথ্য লোপাট হয়েছে, দিয়েছে তো সিবিআই। তথ্য লোপাট হয়েছে কিনা? বাংলাকে অশান্ত করছে, তার তথ্যটা বেরিয়ে। রাজ্য পুলিশ কি করেছে? সিবিআই দরকার বলো। রাজ্য পুলিশ কি করেছে? সিবিআই দরকার বলো। তৃণমূলের প্রতিনিধিকে প্রশ্ন, বিজেপি বা কোনো সরকার, কেন্দ্র সরকার সিবিআই কে চাপাতে পারে না। কোর্ট সিবিআই কে দিয়েছিল এবং প্রত্যেক ঘটনাতে সিবিআই কে আসতে হচ্ছে। এটা বাংলার মানুষের লজ্জা যে এই যে পুলিশ প্রশাসন, যাকে আগে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো, এই পুলিশ প্রশাসন কোথায় গেল? পূর্ণব্রত মণ্ডলের কাছে কি মা বোনের গালি খাওয়ার জন্য এরা থাকলো? আমি একটা জিনিস শুধু বলে দিই, অনুব্রত মণ্ডলের মা বোনের গালির জন্য উনি বলছেন কেন্দ্র সরকারের কেনা যে কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেখানে তারা অ্যাপ্লাই করলেই সঙ্গে সঙ্গে তারা কেন্দ্র সরকার সারা দিয়ে সিবিআই কে দায়িত্ব দিয়ে দিচ্ছে। পুলিশ, রাজ্য পুলিশ যদি কাজ করে তাহলে তো সিবিআই দরকার নেই। কাজ করছে রাজ্য পুলিশ, কাজ চলছে। আজকে সব বাংলা দেখেন তো, সারা রাত্রি মানুষ চলছে, সারা রাত্রি মহিলারা চলছে, কলকাতার মধ্যে জায়গায়, সব জায়গায়, একটা কোনো কিছু হয়নি। ধর্ষক যদি কেউ হয়ে থাকে তার কিন্তু রাজ্য সরকার বা আমরা কোনো মানুষ এটা সমর্থন করে না, তার জন্য জেল আছে, তার জন্য বিচার আছে, আইন আছে। রাজ্য পুলিশ কাজ করছে, রাজ্য পুলিশের নমুনা আমরা দেখতে পেরেছি, রাজ্য পুলিশের নমুনা আমরা দেখেছি মুর্শিদাবাদ ঘটনায়, রাজ্য পুলিশের নমুনা দেখেছি মহেশতলার ঘটনায়, রাজ্য পুলিশের নমুনা দেখেছি আজিকর, রাজ্য পুলিশের আবার নমুনা দেখছি আমরা এই কসবা কাণ্ডে। একটা গল্প বলি, ডাক্তারের কাছে গেছিলাম, একজন পুলিশ অফিসারও গেছিল এবং বলেছিল যে ডাক্তারবাবু আমার পায়ে খুব ব্যথা আর হাতেও খুব ব্যথা। তো ডাক্তার বললো কিসে চাকরি করেন? বলো পুলিশে। বলে তাহলে ওই রাইফেলগুলো উঠে থেকে হাতে ব্যথা। বলছে না, ওই যে ট্রাকের কাছ থেকে টাকাটা তুলি তো বারবার হাতটা উঠায়, ওর জন্য হাতে ব্যথা। তো বলছে পায়েও ব্যথা। তো বলে পায়ে কেন? নিশ্চয় দৌড়ে। বলছে না, আমরা তো বেটে, আমাদের তো পয়সা দিয়ে চাকরি, ওই জন্য মাঝে মধ্যে এইভাবে একটু উঁচু হতে হয়, বারবার করার জন্য ওদের পায়েও ব্যথা। এটা পুলিশ প্রশাসনের জায়গা। পুলিশ প্রশাসনের জায়গা দেখালো পুলিশ প্রশাসন দলদাস, এমন কিন্তু বক্তব্য। পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করে। আমি বলতে চাই, যে রাজ্যে দুর্গাপূজার জন্য সারা রাত ধরে প্রশাসন দাঁড়িয়ে থেকে মা বোনেদের পূজা দেখার ব্যবস্থা করা হয়, যে রাজ্যে নির্বিঘ্নে নিশ্চিন্তে মহিলা সারা রাত ঘুরে বেড়াতে পারে, বাজার ঘাটে যেতে পারে, আজ কলকাতার মতো মাটিতে পুজো দেখার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাত এখানে মহিলা। সেই জন্যই সন্ধ্যে 7টার সময় একজন মহিলা নিজের কলেজে ধর্ষিত হচ্ছে, সেই জন্যই একজন মহিলা নিজের কর্মসংস্থানে ধর্ষিত হচ্ছে। এইটা তাদের সাজানো গল্প, বিজেপির এটা সাজানো গল্প, বাংলা বিজেপির সাজানো গল্প। সাধারণ মানুষ যে পথে নামলো সেটা কিছু নয়। কারণ সিবিআইয়ের হাতে যখন দেওয়া হলো তারা কেন প্রমাণ করতে পারলো না? আজিকর ঘটনা বিজেপির সাজানো গল্প, ল কলেজের ঘটনা বিজেপির সাজানো গল্প, তাই তো? সাজানো গল্প নয়, তাদের এই গল্পগুলো সাজানোর দিদিমণি আমাদের যখনই ঘটনা ঘটে তো বললেন, আপনি বললেন মহিলারা সুরক্ষিত, সারা রাত তারা সুরক্ষিত ঘুরতে পারে। বিজেপির এই গল্পগুলো সাজানো গল্প। কারণ প্রশাসনের মতো কাজ করছে, সিবিআই কে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা কেন প্রমাণ করতে পারলো না? আগে বিজেপি, সিবিআই, নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জবাব দিক। না, আপনি তো বললেন মহিলারা সুরক্ষিত, সারা রাত মহিলারা যেতে পারে, সেই প্রমাণ তো দেখলাম আমরা। বলছে মহিলারা সারা রাত সুরক্ষিত যেতে পারে, যার প্রমাণ আমরা দেখে নিলাম কসবা ঘটনা। দেখলেন তো আপনারা, সেই প্রমাণ দেখলেন, কসবা দেখলেন। একটা সরকারি টিচাররা পড়ে আছে, আরো প্রমাণ লাগবে যে প্রশাসন, পুলিশের দ্বারা সেই শিক্ষিত সমাজ যে শিক্ষার উপরে দাঁড়িয়ে থাকে, সেই শিক্ষকদের আজকে লাঠিপেটা করতে হচ্ছে। এটাও বানানো, এটা সরকারি প্রতিষ্ঠানের
নারীর সুরক্ষা নেই, তাহলে এটা কোথায় আছে? আর যারা সিবিআই দিচ্ছে প্রতিটা কেসে কোর্ট মনিটরিং সিবিআই দিচ্ছে, এটা স্বশাসিত সিবিআই হচ্ছে যে স্বশাসিত সংস্থা, এটা কেউ দিতে পারে না। এই রাজ্য সরকার চাইলে রাজ্য সরকার দিতে পারে, কিন্তু কেন্দ্র সরকার দিতে পারে না। কোর্টের মনিটরিতে ওনারা বলছেন না, ওনারা বলছেন যে বিজেপি চক্রান্ত করে সিবিআই ডেকে আনছে। আরে দিদি তো যখন বিরোধী ছিলেন তখন কাকে ডাকতেন? সিবিআই আসো, ইনকোয়ারি করো। আজ কেন সিবিআই তে এত অ্যালার্জি? ওনার অ্যালার্জিটা কিসের? সিবিআই সঠিক তথ্য বের করছে বলে ওনার অ্যালার্জি। সিবিআই আমি বলতে চাই আজ সঠিক তথ্য আমরা বলেই সিবিআই প্রতি আমাদের অ্যালার্জি। ভারতবর্ষের লজ্জা, যে ভারতবর্ষের লজ্জা যেখানে বিচারপতিদের স্পন্সর করা হচ্ছে, বিচারপতিদেরকে রাজ্যসভার লোকসভার টিকিট দেওয়ার নাম করে তাদের হাতে করা হচ্ছে, এবং তার প্রমাণ এখানকার বাংলার একজন সাংসদ যিনি বিচারপতি ছিলেন ইচ্ছাকৃতভাবে। এবং আপনারা জানেন কেন্দ্রের যে বিচারপতি, এমন বিচারপতি যাদেরকে রাজ্যসভার লোকসভার টিকিট দেওয়া হচ্ছে, এই তো বিচারপতিদের প্রাক্তন তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীপক ঘোষ কে ছিলেন? আইএস অফিসার। তিনি কি তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীপক ঘোষ? আজকে দীপক ঘোষের দিদির এত অ্যালার্জি কেন? আজকে অ্যালার্জি কেন হুমায়ুন কবিরকে? তিনি তো বাইরে থেকে আইএস এবং আইপিএস অফিসারদের এলে ভোটে যাচ্ছেন। গত বিধানসভায় মালদায় দাঁড় করেছিলেন না প্রসন্ন বন্দ্যোপাধ্যায়কে। আজকে ওনারা বিচারপতির কথা বলছেন। ওনারা বিচার ব্যবস্থাকে, আমরা শ্রদ্ধা জানাই ভারতীয় বিচার ব্যবস্থাকে। আর এরা যে উন্নয়নের কথা বলছে, ইটারের মাটিতে ফায়ার ব্রিগেড হওয়ার কথা ছিল, কোথায় গেল ফায়ার ব্রিগেড? কোথায় গেল ফায়ার ব্রিগেড? আজকে যে এদের মুখে দুর্নীতির কথা শুনবো, 4 বছর লাগে একটা ফায়ার ব্রিগেড। সামনে আমাদের ইটাহারের মাটিতে আমাদের আমাদের ইটাহারের মাটিতে ফায়ার ব্রিগেড স্যাংশন হয়ে গেছে। ফায়ার ব্রিগেড ল্যান্ডের দীর্ঘদিন ধরে ল্যান্ডের একটা সমস্যা ছিল, ল্যান্ডের সমস্যা মিটে গেছে। আর কিছুদিনের মধ্যে আমাদের ফায়ার ব্রিগেড অনগোয়িং প্রসেস আছে। যদি ও দেখতে না পায়, এ তো মিথ্যা কথা বলছে। আমি তো বারবার একটা কথা বলছি, ন্যাশনাল লায়ার যে জাতীয় মিথ্যাবাদী নরেন্দ্র মোদী, তার সব চেলা চামুন্ডা পেঞ্চি ভেঞ্চি সব এগুলা কামচা বেলচালা চামচা বলে এগুলো কথা বলছে। আপনি চলেন, আপনি সাংবাদিক, আপনি আরো পুলিশ প্রশাসনের কথা বলছে, আপনি মধ্য কতদিন সময় লাগবে? আরে কতদিন সময় লাগবে? অনগোয়িং প্রসেস আছে, খুব তাড়াতাড়ি শেষ হবে। অনগোয়িং প্রসেস আছে। আরে আরেকটা কথা, কিছুক্ষণ আগে একবার বলেছিল যে পুলিশ প্রশাসন আর কি যেন বলছে সাংবাদিকের কথা। আপনি সাংবাদিক, আপনি মধ্যপ্রদেশের ঘটনা দেখেছেন? কিভাবে থানার মধ্যে গিয়ে বিজেপি শাসিত একটা রাজ্যে থানার মধ্যে গিয়ে ওর দুর্লঙ্ঘ করে অত্যাচার করে থানার মধ্যে সাংবাদিককে। উত্তর দিতে বলুন, আগে উত্তর দিতে বলুন। আর এরা বলছে উন্নয়নের কথা বিজেপির মুখে মানায় না। সুকান্ত মজুমদার বিগত 5 বছর এখানটায় এমপি ছিলেন, বর্তমানে রানিং এমপি। একটা কাজ দেখাক এখানটায় যে সুকান্ত মজুমদার করেছে। অথচ আমার বিধায়ক 21 সাল থেকে আজকে 25 সাল, এখনো 5 বছর পূর্ণ হয়নি,